রেকর্ডিং চালু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, আগে ওই লেসাজুস ফিগারটা আগে করি, ওইটা তারপর করছি। সুপার সুপারপজিশন অফ, হ্যান্ডরাইটিং বড় করো না, আবার ছোট হয়ে গেছে। বাবা পুরো বাজ পড়লো আমার কানে। সুপার, এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। সুপারপজিশন অফ টু perpendicular harmonic oscillation. আচ্ছা, যাদের সুপারপজিশন কনসিডার করছি, এটা দুটো কেস আছে। একটা হচ্ছে যে হ্যাভিং ইকুয়াল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে যদি কোলিনিয়ার যখন ছিল তখন তো x1 আর x2 ছিল। ফর কোলিনিয়ার সুপারপজিশন x1 আর x2 ছিল, মানে দুটোই x ছিল। দিয়ে ফাইনালটা আমরা বার করেছিলাম কি না, x ইকুয়াল টু x1 প্লাস x2। আর এখন হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে একটা যদি x হয় তাহলে আরেকটা y হবে। দিয়ে আমরা x আর y এর একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশন থেকেই নানান রকম ছবি ছাওয়া পাওয়া যাবে। ঠিক আছে, এবার ইকুয়াল ফ্রিকোয়েন্সি, তাহলে সাপোজ x ইকুয়াল টু a1 cos omega t এবং y ইকুয়াল টু a2 cos omega t প্লাস ডেল্টা। তার মানে এদের ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আমরা নানান রকম রেজাল্ট পাবো। এই আচ্ছা, এবারে আচ্ছা আগে অ্যানালিটিক্যালটাই করি। তোদের তো দুরকমই করিয়েছে দেখলাম, অ্যানালিটিক্যাল এবং গ্রাফিক্যাল। অ্যানালিটিক্যাল মেথড, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করতে হবে। ঠিক আছে, তো ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফ্রম ইকুয়েশন 1 x by a1 ইকুয়াল টু cos omega t, এবং ইকুয়েশন 2 থেকে পাচ্ছি y by a2 ইকুয়াল টু cos omega t প্লাস ডেল্টা। এটাকে তো ভেঙে লেখা যাবে, তাহলে y by a2 ইকুয়াল টু cos omega t cos delta minus sin omega t sin delta। এবার এর আগেই আমরা দেখেছি যে x by a1 হচ্ছে cos omega t, তাহলে এখানে ওমেগা টির জায়গায় এটাকে রিপ্লেস করা যাবে। সো x by a1
cos delta minus root over 1 minus x square by a1 square, কেননা sin ওমেগা টি আছে, sin delta। এবার এটাকে যদি আমি একটা ইকুয়েশনের ফর্মে লিখতে চাই, তাহলে স্কোয়ার রুটটা এক পাশে থাকবে আর বাকিগুলো অন্য পাশে থাকবে। তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার sin delta equal to x by a1 cos delta minus y by a2 or 1 minus x square by a1 square sin square delta equal to x square by a1 square cos square delta minus 2xy by a1 a2 cos delta plus y square by a2 square। ও আচ্ছা, ইয়েস। এবার স্কোয়ার ডেল্টা, আচ্ছা এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো, লেফট এলএইচএস থেকে আর এইচএস, অর sin square delta equal to x square by a1 square plus y square by a2 square minus 2xy by a1 a2 cos delta। ইকুয়েশন 3। তার মানে এবার দেখ, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ ডেল্টা depending on the value of delta we get different equations from 3 number equation ডেল্টার ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ইকুয়েশন পাবো, যারা কিনা বিভিন্ন রকম কার্ভ দেবে, রিপ্রেজেন্টিং সেপারেট কার্ভস। তো এই ফিগারগুলোকেই লিসাজুস ফিগার বলে। এই যে নানান রকম ছবি পাওয়া যাবে, দিস figures are called লিসাজুস ফিগার, মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য একই জিনিস, সেম ডেফিনেশন বা সেম এটাই অ্যাপ্লিকেবল ফর ডিফারেন্ট
ফ্রিকোয়েন্সি আলাদা হলেও সেটা মানে এটা তো সেম ফ্রিকোয়েন্সির জন্য এই ইকুয়েশনটা, কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা হলেও এক্স ওয়াই এর যে রিলেশন পাবো সেখান থেকেও যে ছবি পাবো সেটাকেও দ্যাট ইজ অলসো কল্ড লিসাজুস ফিগার। আচ্ছা, এবার ডিফারেন্ট কেসেস উই উইল কনসিডার। নাম্বার 1 হচ্ছে যদি যাদের সুপারপোজিশন হচ্ছে তাদের মধ্যে যদি কোনো ফেজ ডিফারেন্স না থাকে, তাহলে ইকুয়েশনটা কি হবে? ডেল্টার ভ্যালু 0, তার মানে এইটা 0 আর এই কস ডেল্টাটা 1, তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার বাই a1 স্কোয়ার y স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2xy by a1 a2 equal to 0, or x by a1 minus y by a2 whole square equal to 0. সুতরাং x by a1 equal to y by a2 বা y equal to a2 by a1 x, এটা কিসের ইকুয়েশন? দিস ইজ অ্যান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আর a1 a2 দুজনেই পজিটিভ, তাহলে পজিটিভ স্লোপ। তাহলে যদি এই জিনিসগুলোই সিআরওতে দেখা যেতে পারে, কারণ সিআরওতে আমরা একই সঙ্গে এক্স মানে সিগন্যাল অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং y-axis can be viewed simultaneously. x-axis এবং y-axis বরাবর তুই দুটো আলাদা আলাদা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে তাদেরকে একই সঙ্গে ভিউ করতে পারবি। সেজন্য এইরকম ফিগারগুলো, লিসাজুস ফিগারগুলো সিআরওর সাহায্যে দেখা যায়। তাহলে এক্স ওয়াই, এবার কি বলেছে? y ইকুয়াল টু a2 বাই a1 x, তার মানে একটা স্ট্রেট লাইন আমরা পাবো যার স্লোপ tan theta equal to a2 by a1। ঠিক আছে, এবার দেখ x এর ভ্যালু, x হচ্ছে মানে x এর অ্যামপ্লিটিউড হচ্ছে a1 আর y এর হচ্ছে a2, তাহলে x এর দিকের মানে x এর দিকের হাইয়েস্ট ভ্যালুটা তার মানে a1 হতে পারে, আর y এর দিকের হাইয়েস্ট ভ্যালু তার মানে a2 হতে পারে, এর বেশি হতে পারে না। তার মানে হচ্ছে বেসিক্যালি তুই ফিগারটা এটাই পাবি, এবং এই ফিগারটা বরাবরই আর কি সিগন্যালটা এরকম এরকমভাবে যাতায়াত করবে, জাস্ট এরকমই একটা স্ট্রেট লাইন পাবি। এবার এই লেন্থটা হচ্ছে a1 আর এই লেন্থটা হচ্ছে a2। আচ্ছা, এটা আমরা অ্যানালিটিক্যালি বললাম। এবার এই সেম জিনিসটাকে
গ্রাফিক্যালিও বলা পসিবল, যেটা গ্রাফিক্যাল মেথড। আচ্ছা, অ্যানালিটিক্যালটা কি দিয়ে দেখিয়েছি? 1। গ্রাফিক্যাল মেথড। আচ্ছা, এটা হচ্ছে y অ্যাক্সিস, এইটা হচ্ছে x অ্যাক্সিস, x, এটা হচ্ছে y। এখন x ইকুয়াল টু a1 cos omega t আর y ইকুয়াল টু a2। স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি বলেছি? ডেল্টাটা 0, তার মানে এটাও হবে a2 cos omega t। ঠিক আছে। আচ্ছা, এবার এটা x অ্যাক্সিস, দাঁড়া, x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, x ইকুয়াল টু a1 cos omega t, তার মানে x অ্যাক্সিস বরাবর প্লাস a1 থেকে মাইনাস a1 পর্যন্ত তোর একটা এই রকম, আবার এই রকম, এরকম একটা মুভমেন্ট হবে। ঠিক আছে। আর y সমান কি বলেছে? a2 cos omega t। তো প্লাস y অ্যাক্সিস বরাবর আর কি, প্লাস a2 থেকে মাইনাস a2 পর্যন্ত এইরকম এরকম একটা মুভমেন্ট হবে। এবার এই ধরনের যে একটা স্ট্রেট লাইন বরাবর মুভমেন্ট, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? একটা সার্কুলার মোশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কীরকম না, এক্স অ্যাক্সিসের কথা বলছি আমি। এটা একটা সেন্টার। এবার যদি আমি এই সেন্টারকে রেখে a1 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, আর এদিকে যে কোনো জায়গাতে সেন্টারটা নিলাম, নিয়ে যদি আমি a2 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, ঠিক আছে। এই এবার এই হচ্ছে ডায়ামিটার, আর এটার ক্ষেত্রে এই হচ্ছে ডায়ামিটার। তাহলে এবার ওমেগা টি বা অসিলেশনের ফান্ডাটা কীরমভাবে আসবে? ব্যাপারটা আসবে এইভাবে যে এই সার্কেল বরাবর একটা পয়েন্ট মুভ করছে, এবং আচ্ছা, ওখানে হচ্ছে যে সার্কুলারটা আঁকা হয়েছে কেন? আর হচ্ছে যে a1 আর a2 এই দুটো জায়গায় মানে শুধু সার্কেলটা আঁকা হয়েছে, মানে এটা কেন করা হয়েছে? ওইটা পুরোটা শুনলে বুঝতে পারবি। ঠিক আছে, শুনে নে পুরোটা, তারপর ডাউট থাকলে জিজ্ঞেস করিস। মানে পুরো মুভমেন্টটা তো বলিনি এখনো। মানে কি করে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এখন, মানে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কি করে করা যায়, এইটা হচ্ছে কোয়েশ্চেন। ধর x ইকুয়াল টু a cos ওমেগা টি, গ্রাফিক্যালি কি করে রিপ্রেজেন্ট করবে? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় সার্কুলার মোশন দিয়ে। মানে এরকম যদি একটা সার্কেল থাকে আর সেই সার্কেলের উপর
যদি একটা পয়েন্ট মুভ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা টি হয় আর রেডিয়াসটা যদি এ হয়, তখন এই পয়েন্টটা যখন যখন যেখানে যেখানে যাবে, সেখান থেকে আমি যদি একটা করে লম্ব টানতে টানতে যাই, তাহলে যেই ব্যাপারটা পাবো সেটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। বুঝেছিস? এটা তুই যে কোনো এসএইচএম এর বইতেও দেখবি, এটা মানে প্রচুর ডিটেল লেখা থাকে। বই মানে আমি বলতে চাইছি 11-এ যেখানে ইন্ট্রোডিউস করা হয় না, সেখানে দেখবি এভাবে ইন্ট্রোডিউস করে, মানে এটা অনেকটা কিরকম, ওরকমই আছে, দেখেছি। ওই যে ছায়া আছে ওখানে শ্যাডো দিয়ে বলা থাকে। ধর মানে এরকম যদি একটা মাছি যদি একটা গোল বরাবর ঘোরে, আর এদিকে যদি একটা দেওয়াল থাকে, আর মাছিটা ধরে এইভাবে ঘুরছে, তখন দেখা যাবে যে একটা স্ট্রেট লাইন বরাবর মাছির ছায়াটা আপ ডাউন করছে। তো ওইটাই আর কি, মানে সার্কুলার মোশনকে একটা স্ট্রেট লাইনের উপর যদি অবজার্ভ করা হয়, তাহলে ওই সিম্পল হারমোনিক মোশন পাওয়া যাবে। সেই জন্যই এখানে সার্কেল দিয়ে ব্যাপারটাকে করছি। এবার হায়েস্ট ভ্যালু যেহেতু এ, তাই জন্য ওটাই রেডিয়াসের সমান নেওয়া হয়েছে, মানে ওইটাই রেডিয়াস করা হয়েছে। এবার আমি যদি এখানে একটা পয়েন্ট নিই এবং এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা টি হয়, তাহলেই দেখ ব্যাপারটা ম্যাটার রিজলভড। তার কারণ হচ্ছে আমার এক্স ইকুয়াল টু কী বলা হয়েছে, A1 cos ওমেগা টি। তো এখানেও দেখ তোর রেডিয়াস তো A1, তাহলে তার যে প্রজেকশন, মানে এই এই পুরোটা হচ্ছে A1। তাহলে A1 cos ওমেগা টি বলতে কোন পার্টটাকে বোঝাবে? এখান থেকে আমি একটা লম্ব যদি টানি, তাহলে এই পার্টটাই বোঝাবে হচ্ছে তোর A1 cos ওমেগা টি। সুতরাং এইবার পয়েন্টটা যখন যখন যেখানে যেখানে যাবে, তখন তখন আমি সেই রকম পার্টিকেলের প্রজেকশন পাবো। যেমন আপাতত এটার জন্য তো আমি এখানে পেলাম। এবার কেউ যদি এখানে থাকে, তখন আমি তার প্রজেকশন কোথায় পাবো? এখানে পাবো। আবার যদি কেউ এখানে থাকে, তখন তার কস ওমেগাটি নিলে আমি কি পাবো? এইটা পাবো। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি যদি মানে এদিক থেকে পুরোপুরি এদিকে যাই, তাহলে লাইন বরাবর আমি নিচেই দেখাচ্ছি, লাইন বরাবর আমি ডান দিক থেকে বাদিকে আসবো। আবার যদি আমি এদিক থেকে ব্যাক করে এদিকে আসি, তাহলে কস ওমেগাটি নিলে পরে আমি অ্যাকচুয়ালি বাঁদিক থেকে লাইন বরাবর ডান দিকে আসব। তাহলে এটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন A1 cos ওমেগাটি। তো এইরকম হচ্ছে ব্যাপার, এবং এক্স্যাক্টলি এই সেম ব্যাপারটাই এখানেও হবে, যে এখানে আছি, তাহলে এইটা হচ্ছে আমার A2, আর এটা যদি ওমেগা টি হয়, তাহলে এখান থেকে নিয়ে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে A2 cos ওমেগা টি। তারপর এরকম সিমিলারলি আলাদা আলাদা পয়েন্ট নেব, আলাদা আলাদা ওমেগা টি আসবে, এবং আমি অ্যাক্সিসের উপরে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট পেতে থাকবো। এবার হচ্ছে যে গ্রাফিক্যালি আমি স্ট্রেট লাইনটা কিভাবে পাবো। দেখ, আচ্ছা, এটার জন্য অবশ্য ডিফারেন্ট টাইম কনসিডার করতে হবে, মানে এই ছবিতে হবে না। আবার সেম একটা ছবি আঁকছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। ঠিক আছে, একটা A1 একটা A2। A1 cos ওমেগা টি, আর এইটা হচ্ছে A2 cos ওমেগা টি। তাহলে ধর একটা নির্দিষ্ট সময় পরে, মনে কর পরপরই যাই, মনে কর, আচ্ছা কি মনে করবি, হ্যাঁ
না আচ্ছা হোয়াইট একটা কালার পেতে পারি। আচ্ছা ধর টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে এটা হবে A1, আর এটার ক্ষেত্রেও হবে A2। আচ্ছা এবার একটা জিনিস একটুখানি বলছি, এটা হচ্ছে যে হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে স্টার্ট হবে জিনিসটা। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। তো আমি এই যে ডায়ামিটারটা এঁকেছি সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল এঁকেছি, কিন্তু মানে নিচের সার্কেলটার ক্ষেত্রেও ডায়ামিটার প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কারণ মানে ব্যাপারটা হচ্ছে কেন এটা করেছি, কেননা আমার এক্স ইকুয়াল টু A1 cos ওমেগা টি, তাই। আচ্ছা উপরের সার্কেলটার ক্ষেত্রে কিন্তু ডায়ামিটার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, কেননা আমার y ইকুয়াল টু A2 cos ওমেগা টি। এটা লিখে দিচ্ছি আমি, না এটা দিয়ে লিখি, ডায়ামিটার প্যারালাল টু x axis as the equation is for x as a function of time। বা এটা ডায়ামিটার ঠিক না, মানে স্টার্টিং ডায়ামিটার, মানে যেখান থেকে স্টার্ট হবে, স্টার্টিং ডায়ামিটার। আচ্ছা এটার ক্ষেত্রে starting diameter parallel to y axis, কেননা equation is for y as a function of time। ঠিক আছে, এই হয়ে গেল স্টার্টিং পয়েন্ট ডিসাইড হয়ে গেল। এবার টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু A1, y ইকুয়াল টু A2। তাহলে এক্স হচ্ছে একদম এইখানে আছে, আর ওয়াই এরও এটা স্টার্টিং পয়েন্ট, তো ও হচ্ছে এখানে আছে। তাহলে পয়েন্ট ওয়াইজ আমি কোন পয়েন্ট পাবো, এটাকে ফলো করে এটা হচ্ছে আমার এক্স ওয়াই, তাহলে এইটা, আর এখান থেকে ফলো করে হচ্ছে এইটা। এক্স এর ভ্যালু A1, ওয়াই এর ভ্যালু A2 পেলাম। এবার টি ইকুয়াল টু তুই মনে কর নিলি π/4, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি π/4 ওমেগা। তাহলে এক্স ইকুয়াল টু কি পাবি, টি ইকুয়াল টু π/4 ওমেগা, মানে ওমেগা টি হচ্ছে π/4। তাহলে এক্স ইকুয়াল টু পাবি A1/√2, ওয়াই ইকুয়াল টু তাই পাবি A2/√2। আচ্ছা π/4, এটা π/2 মানে মাঝামাঝি, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা π/4। আচ্ছা এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে, দুটোকে সেম সেন্সে ঘোরাতে হবে। আচ্ছা নেক্সট কি বললাম, π/4, তার মানে এটা তাহলে ঘুরে এখানে এসছে, এই অ্যাঙ্গেলটা π/4। তাহলে নতুন পয়েন্ট আমরা কিভাবে পাবো, এবার এখান থেকে সোজা টানতে হবে, এখান থেকে সোজা টেনে এখানে, আর এখান থেকে সোজা টেনে হলো এখানে। তার মানে এটা হচ্ছে আমার পরবর্তী পয়েন্ট। এর পরের পয়েন্টটা তুই যদি নিস টি ইকুয়াল টু π/2 ওমেগা, তাহলে এক্স ইকুয়াল টু হবে ওমেগা টি হচ্ছে cos 90 মানে 0,
তাহলে x ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলোর অবশ্য দরকার ছিল না। ও, আমি তো পুরোটাই গ্রাফিক্যালি করছি, এই ক্যালকুলেশনটার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। ঠিক আছে, এটা গ্রাফিক্যালি তো আমি পেয়ে যাচ্ছি। এটা আমার স্টার্টিং পয়েন্ট, যেটা বললাম স্টার্টিং ডায়ামিটার, তো এটাই আমার স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে সোজা টেনে আমি A1 A2 পেলাম, তারপরে অ্যাঙ্গেল π/4 বাড়ালাম। এবার যদি আমি নেক্সট অ্যাঙ্গেলটা করি π/2, এটা হচ্ছে π/2, তাহলে এখানে আমার কোন পয়েন্ট আসছে? এই পয়েন্ট আসছে। আর এখানেও আমি যদি অ্যাঙ্গেল π/2 কনসিডার করি, তাহলে এখানেও আমার এই পয়েন্ট আসছে। তো এই পয়েন্ট থেকে সোজা টানলে পরে এইটা, আর এখান থেকেও সোজা টানলে পরে এটা, তার মানে এইটা হচ্ছে নেক্সট পয়েন্ট। তাহলে এরকম করতে করতে আমি পাবো আর কি। তারপরে মনে করো আমি আবার এইখানে এই পয়েন্টে এলাম, তাহলে এটার ক্ষেত্রে আমি এখানে আসছি। সো এখান থেকে উপরে টানলাম, আর এখান থেকে ডান দিকে টানলাম, তো এটা হচ্ছে আমার তারপরের পয়েন্টটা। তারপরে আবার যদি এন্ড পয়েন্টে চলে যাই, মানে দুক্ষেত্রেই যদি পাই হয়ে যায় ব্যাপারটা, এখানেও পাই আর এখানেও পাই, তাহলে এটার জন্য এরকম, এটার জন্য এরকম, দিয়ে এরকম। তাহলে কি হলো, এই মাথা থেকে এই মাথা অবধি পার্টিকেলটার মোশন। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইট ইজ রিপ্রেজেন্টিং মোশন অফ এ পার্টিকেল। মনে কর ইলেকট্রন ইজ মুভিং আন্ডার ইলেকট্রিক ফিল্ডস, বা ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, আমি একটা পজিটিভই বললাম। কিউ ইজ মুভিং আন্ডার ইলেকট্রিক ফিল্ডস, কীরকম না এক্স ইকুয়াল টু A1 cos ওমেগা টি ইলেকট্রিক ফিল্ড, তাহলে EX, আর EY ইকুয়াল টু A2 cos ওমেগা টি। তাহলে ওর মোশনটা কেমন হবে? তাহলে ওর মোশনটা কিন্তু এই রকমই হবে, এই রকম হবে। উপর থেকে একটা লাইন বরাবর নিচে আসবে, আবার নিচে থেকে সেই একই লাইন বরাবর উপরে যাবে, এরকম এরকম করে ইট উইল কিপ অসিলেটিং। It will keep oscillating along straight line. ঠিক আছে, তো এটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিসার্চ ফিগার। আর গ্রাফিক্যাল মেথডটাও না খুবই সহজ, মানে মানে খুবই ইন্টারেস্টিং। তো এখানে আমরা ডেল্টা জিরোর জন্য করেছি। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে ডেল্টা যখন জিরো নয়, এরকম একটা এক্সাম্পল করি। ডেল্টার ভ্যালু মনে কর π/2, তখনকার অ্যানালিটিক্যাল কি হবে, গ্রাফিক্যাল কি হবে? ডেল্টা π/2, অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালের ক্ষেত্রে ইকুয়েশন পাবি। আচ্ছা, মাদার ইকুয়েশনটা ছিল x² / A1² y² / A2² minus 2xy/A1 A2 cos delta equal to sin² delta। ডেল্টা π/2 হয়ে গেলে এই টার্মটা উড়ে যাবে, cos delta 0 sin delta 1, x² / A1² y² / A2² equal to 1। তাহলে এটা হচ্ছে
ইকুয়েশন অফ ইলিপস। এটা আমি অ্যানালিটিক্যালি বলতে পারলাম যে এরম হবে আর এরম হবে। তারপর এক্স এর দিকের সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে a1, y এর দিকে a2, তাহলে এই রকম। আর আগেরটাতে কি ছিল, একটা স্ট্রেট লাইন ছিল এরকম। তার মানে দেখা যাচ্ছে যে ব্যাপারটা আলটিমেটলি একটা রেক্ট্যাঙ্গেলের ভেতরেই হচ্ছে যা হওয়ার। রেক্ট্যাঙ্গেলের এদিক ওদিক বরাবর স্ট্রেট লাইন, তারপরে পাওয়া গেল ইলিপস। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ইলিপস। এইবার এইখানে একটা কোয়েশ্চেন আছে যে অ্যারোটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ স্ট্রেট লাইনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, স্ট্রেট লাইন বরাবর যাতায়াত করবে, কিন্তু ইলিপসের ক্ষেত্রে তো দুটো অপশন হতে পারে, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। কি করে বুঝবো এটা? ইকুয়েশন থেকে অ্যানালিটিক্যালি বোঝা যাবে এবং খুব সহজেই বোঝা যাবে, একটা মেন্টাল ক্যালকুলেশন করলেই সেটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে তোর ইকুয়েশনগুলো কি হবে, এমনিতে জিনিসটা কি ছিল, ইকুয়েশন মানে এক্স ওয়াই এর যেটা অরিজিনাল ইকুয়েশন, এক্স ইকুয়াল টু a1 cos omega t, y ইকুয়াল টু a2 cos omega t প্লাস ডেল্টা। এবার ডেল্টা ইকুয়াল টু যদি পাই বাই 2 হয় তাহলে y ইকুয়াল টু হবে a2, পাই বাই 2 বলে কসটা সাইন হয়ে যাবে, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে যাচ্ছে তাই এখানে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা ছক বানা, টাইম ভার্সাস এক্স ভার্সাস ওয়াই। আচ্ছা, টাইম যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু a1 আর ওয়াই এর ভ্যালু 0। টাইম যদি পাই বাই 2 ওমেগা হয় তাহলে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -a2। এবারে তুই একটা ইমাজিন কর যে যখন টাইম 0 তখন এক্স এর ভ্যালু a1 আর ওয়াইটা তো 0, তার মানে এই পয়েন্টে আছি a1, 0। এক্স যখন টাইম যখন পাই বাই 2 ওমেগা মানে কিছু সময় পর, তখন এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু -a2, 0 অ্যান্ড -a2। তাহলে এটা প্রথমে ছিল আর এটা কিছু সময় পরে হয়েছে, তার মানে দ্য মোশন ইজ ক্লকওয়াইজ। এগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারিস যদি মুখস্থ থাকে তো, আর মুখস্থ করতে না চাইলে এভাবেই ডিরাইভ করে নেওয়া যায়, মানে জাস্ট দুটো টাইমে এক্স আর ওয়াই করে ব্যাপারটাকে ছোট করে এঁকে নিলেই তুই বুঝে যাবি যেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মোশন মানে এরকম। আচ্ছা, এটাকে গ্রাফিক্যালি কিভাবে করব? পুরো প্রসিডিওরটা ডিটো সেম, খালি ডিফারেন্স হচ্ছে, তোরা যেটা ভাবছিস সেটাই কিনা একটু দেখে নি। হ্যাঁ, ঠিকই ভেবেছি, খালি ডিফারেন্স হচ্ছে এটাই, এগুলো সব সেম হবে, এক্স ওয়াই
এক্সের সেন্টার A1 রেডিয়াসের সার্কেল ডায়ামিটার প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানেও সেন্টার A2 রেডিয়াসের সার্কেল ডায়ামিটার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এইবার মাদার ইকুয়েশন কি? x ইকুয়াল টু a1 cos ওমেগা টি, y ইকুয়াল টু a2 cos ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে আমার যে জার্নিটা শুরু হবে সেটা এক্স এর ক্ষেত্রে a1 cos ওমেগা টি, কাজেই আগের মতনই এখান থেকেই জার্নিটা শুরু হবে। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে a2 cos ওমেগা টি প্লাস পাই বাই 2, তাই জার্নিটা এখান থেকে শুরু হবে না। মনে হবে এটা, যাই হোক, জার্নিটা এখান থেকে শুরু হবে না, জার্নিটা শুরু হবে পাই বাই 2 ঘুরে এসে এখান থেকে। আগেটার সঙ্গে যদি কম্পেয়ার করিস, আগের বারে এটারও এই পয়েন্ট থেকে শুরু হয়েছিল, এটারও এই পয়েন্ট থেকেই শুরু হয়েছিল, মানে স্টার্টিং ডায়ামিটার থেকেই শুরু হয়েছিল। কিন্তু এখন যেহেতু ওয়াই এর ক্ষেত্রে একটা পাই বাই 2 ঢুকে গেছে, তাই আমাকে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমেই, কারণ কি, কারণ হচ্ছে যে ওয়াইটা পাই বাই 2 এগিয়ে আছে, তাই আমাকে পাই বাই 2 আগেই ঘুরে যেতে হবে, তারপর আমাকে আমার অপারেশন শুরু করতে হবে। অপারেশন শুরু করতে হবে মানে যেমন যেমন করে তেমনই। ধর আফটার টি ইকুয়াল টু পাই বাই 4 ওমেগা, মানে হচ্ছে ওমেগা টি পাই বাই 4, ওমেগা টি পাই বাই 4 মানে এইটা। ওকে, এই পয়েন্ট পেলাম। আর এখান থেকেও পাই বাই 4 অ্যাঙ্গেল দিয়ে দিলাম, তাতে করে আমি এই পয়েন্টটা পেলাম। এখান থেকে সোজা করলে পরে এইটা, আর এখান থেকে করলে পরে এটা, এখানে কাট করছে, তার মানে এই পয়েন্টটা পাওয়া গেল। এরপরে ধর তুই টি ইকুয়াল টু, সহজে কোনটা করা যাবে, 45 ডিগ্রির হাফ বা পাই বাই 2 করি, পাই বাই 2 ওমেগা, অর্থাৎ ওমেগা টি হচ্ছে পাই বাই 2, ওকে, 90 ডিগ্রি। তাহলে তখন এইটা হবে এইটার উপরে, আর এটার ক্ষেত্রে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে মানে এইটা। তাহলে এখান থেকে তুই সোজা টানা মানে তো ওয়াই অ্যাক্সিসটাই, আর এখান থেকে সোজা টানা মানে হচ্ছে এইটা। তাহলে কাট করছে কোথায়? এইখানে। তারপরে ধর আর কোনো কালার তো অ্যাভেলেবেল নেই, হোয়াইট দিয়ে একটা করি। টি ইকুয়াল টু মনে কর মাইনাস না, টি ইকুয়াল টু হচ্ছে 3 পাই বাই 4, 3 পাই বাই 4 ওমেগা, 3 পাই বাই 4 ওমেগা মানে হচ্ছে এইটা। এই অ্যাঙ্গেলটা ইজ 3 পাই বাই 4, মানে এই পয়েন্টটা। এটার ক্ষেত্রে এই পয়েন্ট এখানে কোথাও, ওকে। তাহলে এখান থেকে তুই এরকম টানলি, আর এখান থেকে তো এটা এটার সঙ্গে সেমই, অ্যাকচুয়ালি সবুজ আর সাদাটা সেমই হওয়া উচিত, মানে এরকম। তার মানে যেখানে কাট করলো মানে এখানে কাট করলো, এদেরকে কানেক্ট করলে এরকম পাবো। এরকম করে যদি আমি পুরো সার্কেল বরাবর ঘোরাই, তাহলে আর কি ওই, তাহলে ওই ইলিপস পাবো। এই
মোশন অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি ক্লকওয়াইজ। তো গ্রাফিক্যালি যে কোনো কিছু করা পসিবল। আচ্ছা, এটা কিন্তু সেম সিকোয়েন্সির জন্য, মানে যে কোনো কিছুরই প্লট করাটা পসিবল গ্রাফিক্যালি, আর অ্যানালিটিক্যালি একটু বেশি মাথাটাকে ইয়ে করাতে হবে। ওকে, তাহলে আমরা কি কি পেয়েছি? ডেল্টা জিরো পেয়েছি, ডেল্টা পাই বাই 2 করলাম তারপরে, না? আচ্ছা, আচ্ছা, এবারে দাঁড়া, একটা কাজ করি, এবার পুরো সিরিজ একটা দেখা যাক। তাহলে এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার y স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2xy বাই a1 a2 cos ডেল্টা ইকুয়াল টু সাইন স্কোয়ার ডেল্টা। এবার ডেল্টা জিরো আর পাই বাই 2 হয়ে গেছে, কিন্তু ডেল্টা জিরো বা ডেল্টা পাই বাই 4 লাগবে। আচ্ছা, যদি ডেল্টা ইকুয়াল টু পাই বাই 4 হয়, তাহলে এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার y স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2xy বাই a1 a2 1 বাই রুট 2 ইকুয়াল টু হাফ। এইটা অ্যানালিটিক্যালি এটাকে সিম্পলিফাই করা খুব মুশকিল আছে, এটা তোকে করতে গেলে গ্রাফিক্যালিই করতে হবে। গ্রাফিক্যালি করার জন্য তো তোকে কিছু ক্যালকুলেশন করতে হবে না, তোকে শুধু ওই যে স্টার্টিং ডায়ামিটারটা এখান থেকে করেছিলাম, কিন্তু তো যদি ডেল্টার ভ্যালু পাই বাই 4 হয়, তাহলে তোকে আর কি এরকম, এটা স্টার্টিং ডায়ামিটার, কিন্তু তোকে স্টার্ট করতে হবে এখান থেকে পাই বাই 4 ঘুরিয়ে, তারপর তোকে শুরু করতে হবে। ঠিক আছে, এবার অ্যানালিটিক্যালি করা যাবে এরকম হচ্ছে গিয়ে ডেল্টা ইকুয়াল টু পাই, এটা করা যাবে। আচ্ছা, ডেল্টা ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার y স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy বাই a1 a2 ইকুয়াল টু 0। তার মানে x বাই a1 প্লাস y বাই a2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। এবার y আর x এর রিলেশনে কিন্তু এটা মাইনাস সাইন চলে আসবে, y ইকুয়াল টু মাইনাস এক্স a2 বাই a1, নেগেটিভ স্লোপ। আচ্ছা, এই জিনিসটা আগে পেয়েছিলাম ডেল্টা জিরোতে, মানে অলমোস্ট এটা খালি সাইনের ডিফারেন্স ছিল। এটা ডেল্টা ইকুয়াল টু পাই। সুতরাং এটা পজিটিভ স্লোপ আগেরটা, তাই এরকম স্ট্রেট লাইন, এটা বরাবর পয়েন্টটা, সেটা ইলেকট্রন হলে ইলেকট্রন বা অন্য কিছু হলে সেই অন্য কিছুই, এটা ওই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। এখানে নেগেটিভ স্লোপ, সো এই এই
ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়ালি যদি আমি পরপর বিভিন্ন রকম ফেজ ডিফারেন্স কনসিডার করি, তাহলে দেখা যাবে যে যেটা আমার অ্যামপ্লিটিউড আছে A1 A2, তার সেই অনুযায়ী মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যার একটা সাইড 2A1 এবং অন্য সাইডটা 2A2, তার মানে অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। তো ওই রকম একটা রেক্ট্যাঙ্গেলের ভেতরেই মোশনটা হবে, এবং যেমন যেমন আমি ডেল্টা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, এই রেক্ট্যাঙ্গেলের ভেতরেই আমার ফিগারগুলো চেঞ্জ হয়ে হয়ে আমি ডিফারেন্ট টাইপের ফিগার পেতে থাকবো। আচ্ছা, প্রথমে একদম জিরো ফেজ ডিফারেন্স, তাতে পাবো স্ট্রেট লাইন বরাবর মুভমেন্ট। তারপর তারপর যেটা যেটা করেছি সেইগুলো আগে বসাই। ডেল্টা ইকুয়াল টু π/2 করেছি, তাতে আমি ইলিপস পেয়েছি যেখানে মুভমেন্টটা ক্লকওয়াইজ হচ্ছে। আচ্ছা, যদি ডেল্টা ইকুয়াল টু π/4 হতো, এটা তুই গ্রাফিক্যালি করলে এটা আসবে, তখন এটা একটা বাঁকানো ইলিপস হবে। আচ্ছা, মিনিট। খুবই বাজে হলো ইলিপসটা, যাই হোক, ক্লকওয়াইজ। তার মানে ব্যাপারটা কীরকম হলো দেখ, অ্যাজ ইফ একটা স্ট্রেট লাইন আছে, সেটা আস্তে আস্তে একটুখানি মানে খাপ খুলছে আর কি জিনিসটা, মানে প্রথমে আরেকটু চওড়া হবে, মানে এটা যদি π/8 হয় তখন, তারপরে আরও চওড়া হবে, এরকম হতে 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 আর কি একটা সময় ওইরকম ইলিপস হবে। বুঝেছিস তো ব্যাপারটা? এটা সিআরওতে দেখতে ব্যাপক মজা লাগবে। আচ্ছা, ডেল্টা π/2 হলো, এটা ইলিপস হলো। এবার তুই যদি আরও π/4 বাড়াস, মানে হচ্ছে তুই π/4 করে করে বাড়াতে থাকবি, তাহলে এটার সেন্সটা চেঞ্জ হয়ে এইবার এটা নেগেটিভ হয়ে যাবে। মানে হচ্ছে এই রকম, এই। তারপর যদি আরও π/4 বাড়াই, তার মানে এটা পাই হয়ে যাবে। পাইয়ের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে নেগেটিভ স্লোপওয়ালা স্ট্রেট লাইন। এবার আরও π/4 যদি বাড়াই, মানে হচ্ছে 5π/4। এখানে তাহলে কি হবে, প্রত্যেকবারই কি হচ্ছে, স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইন, তারপর আস্তে করে মানে স্ট্রেট লাইন যেন অ্যাজ ইফ একটা ইলিপসকে দুদিক থেকে দুমড়ে চেপে দিলে যা হয়, তাহলে সেটাকেই যদি আবার ভাঁজটা খুলি, তাহলে তো আমি আবার একটা ইলিপসই পাবো। তাহলে এক্ষেত্রেও আমি এই স্ট্রেট লাইনের ভাঁজ খুলে এবার আমি আবার একটা ইলিপস পাবো, তবে এইবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ইলিপস পাবো। তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো গ্রাফিক্যালি প্লট করলে ডাইরেক্টলি চলে আসবে তোর। আরও যদি π/4 বাড়াই, তাহলে হচ্ছে গিয়ে 3π/2, তারপরে 7π/4, তারপরে 2π। তো এইটার পরে হচ্ছে সোজাসুজি ইলিপস, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ,
তারপরে আবার একটা এরকম বাঁকা ইলিপস যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ফাইনালি একটা স্ট্রেট লাইন যেটার কোনো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজের কোনো মানে হয় না। তাহলে গ্র্যাজুয়ালি আমি ডেল্টা চেঞ্জ করতে থাকলে এইরকম নানান রকম ফিগার পাবো। এটা কি ছিল? এটা ছিল যদি ইকুয়াল ফ্রিকোয়েন্সি হয়, তাহলে সেই সুন্দর সুন্দর ফিগারগুলো পাওয়া যাবে যখন ফ্রিকোয়েন্সিটা আনইকুয়াল হবে। ও আচ্ছা, ইকুয়াল ফ্রিকোয়েন্সিগুলোকে তো লিসাজুস ফিগার বলেনি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হলে এটা হবে ইলাস্ট্রেট শেপ অফ লিসাজুস ফিগার। ও আচ্ছা, ও আচ্ছা, তারা তো এটা ভুল বলেছি। লিসাজুস ফিগার এইটা। These figures are not called লিসাজুস ফিগার। এগুলোর কোনো নাম নেই, এগুলো এমনি ফিগার। যখন ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে তখন সেটা লিসাজুস ফিগার হবে। অবশ্য এটাকে এরকম করলেও হতো। একটা কাজ করি, দিস ফিগার্স আর কল্ড লিসাজুস ফিগার this figure when frequencies are ডিফারেন্ট। ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হলে তখন লিসাজুস ফিগার বলে, আর সেম হলে কিছুই বলে না। বেশ, আচ্ছা, এবার হচ্ছে যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল ফ্রিকোয়েন্সি unequal frequency। ধরা যাক ফ্রিকোয়েন্সি রেশিও 1:2। Suppose x axis এর ফ্রিকোয়েন্সি রেশিও বাই y axis এর ফ্রিকোয়েন্সি রেশিও is half। ঠিক আছে, তার মানে x equal to a1 cos omega t আর y equal to a2 cos 2 omega t plus delta। এক মিনিট, আচ্ছা, এবার এইটাকে কিন্তু দেখ অ্যানালিটিক্যালি সলভ করা যাবে, মানে সব কিছুকেই করা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে। কেননা আমি যখন cos 2 omega t পাবো, মানে অ্যানালিটিক্যালি সলভ করা মানে আমাকে x আর y এর মধ্যে রিলেশন বার করতে হবে। তো যখন আমি এখানে cos 2 omega t পাবো তখন সেটা cos 2 থিটা, মানে সেটাকে cos থিটায় কনভার্ট করে আমি x বাই a1 দিয়ে ব্যাপারটাকে লিখতে পারবো। মানে এটাই হচ্ছে ব্যাপার, যে সব কিছুকেই অ্যানালিটিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে না, কিন্তু গ্রাফিক্যালি তার থেকে অনেক বেশি, মানে সবেতেই অ্যাপ্লিকেবল এরকম একটা ব্যাপার। তাহলে এক্স
cos 2 omega t, two cos square omega t minus 1 sin 2 omega t, 2 sin omega t cos omega t. এই হলো। এবার এখান থেকে সাবস্টিটিউট করব। Substituting from equation 1, y by a2 হচ্ছে গিয়ে 2 x square by a1 square minus 1 cos delta minus 2 root over এইটা 2 sin omega t cos omega t x by a1 তারপরে sin delta। আচ্ছা, এরকে পুরোপুরি ইকুয়েশন ফর্মে লিখতে গেলে স্কোয়ার রুটকে এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে রাখতে হবে। তাহলে সো 2 1 minus x square by a1 square x by a1 sin delta equal to 2 square minus 1 delta minus y by a2 পুরোটা যদি হোল স্কোয়ার করে দিই 4 x square by a1 square sin square delta এই হলো। রাইট হ্যান্ড সাইডে y square by a2 square 2x square by a1 square minus 1 whole square cos square delta minus 2y by a2 2x square by a1 square minus 1 cos delta সব বসালাম। হ্যাঁ, সব বসাইছি। যাই হোক, মোটমাট এরকম একটা বিদঘুটে ইকুয়েশন পাওয়া যাবে, যেটার থেকে তুই যে রিয়েলিস্টিক্যালি প্লট করবি একটা গ্রাফ, মানে গ্রাফিক্যালি কি বলে অ্যানালিটিক্যাল মেথডে বলছি, গ্রাফিক্যালি তো সবই পসিবল, অ্যানালিটিক্যালি বলছি, মানে এটাকে তো প্লট করে তো চারটিখানি কথা না। এবার কিছু কিছু সুবিধাজনক ডেল্টার ভ্যালু থাকলে তখন তুই প্লট করার মতন একটা ইকুয়েশন পাবি। যেমন ধর, যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা হচ্ছে মাদার ইকুয়েশন। এটা একটু সিম্পলিফাই করা যাবে, আর একটু দেখে নিই 1 মিনিট। হ্যাঁ, বইয়ের ফর্মটা তো আলাদা, তাহলে বইয়ের ফর্মটা এনে দিই, তোদেরকে আবার শো দ্যাট প্রুভ দ্যাট দিতে পারে। কিন্তু বইয়ের ফর্মটা ওরকম কি করে এলো কে জানে।
পুরো স্কোয়ার তুলেই আসবে, না হলে তো আসবে না। আচ্ছা একটু দেখি, y/a2, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, ওয়েট, এটা লেফট হ্যান্ড সাইডটা ঠিকই আছে, রাইট হ্যান্ড সাইড আমরা এটা করব না। রাইট হ্যান্ড সাইডে এটাকে লিখবো হচ্ছে গিয়ে 2x² বাই a1 স্কোয়ার কস ডেল্টা মাইনাস y/a2 প্লাস কস ডেল্টা, এই গোটা ব্যাপারটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইডে 4x² বাই a1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা 1 মাইনাস x² বাই a1 স্কোয়ার আচ্ছা এখানে হচ্ছে এটা তো হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা বা তুলে দিই, 4x⁴ a1 পাওয়ার 4 cos স্কোয়ার ডেল্টা মাইনাস y/a2 প্লাস cos ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইটা মানে হচ্ছে 4x² বাই a1 স্কোয়ার cos ডেল্টা y/a2 প্লাস cos ডেল্টা, এইটা আসছে। এবার এটাকে একটা সিম্পলিফাই করা যাবে, কেননা দেখ লেফট হ্যান্ড সাইডেও এরকম আসছে x⁴ a1⁴ সঙ্গে সাইন স্কোয়ার ডেল্টা আছে, তার মানে ওইটাকে একসঙ্গে ক্লাব করা যেতে পারে। তাহলে কাকে কোন দিকে নেব, সাইন স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে বাকিগুলোকে বাদিকে নিয়ে নিই, তাহলে 4x² বাই a1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা, এটা বাদিকে থাক, y/a2 প্লাস cos ডেল্টার হোল স্কোয়ার, এটাও বাদিকে থাক, আর প্লাস 4x² বাই a1 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা, এটা একটা আসছে, প্লাস 4x² বাই a1 স্কোয়ার y/a2 cos ডেল্টা একটা আসছে। ঠিক আছে, তাহলে কি করলাম, মানে ফার্স্ট এইটাকে লেফট সাইডে রাখলাম, আর এটাকে লেফটে নিয়ে চলে গেছি এই পুরোটাকে, আর এটাকে ভেঙে লিখেছি। এবার রাইট হ্যান্ড সাইডে থাকছে 4x⁴ বাই a1⁴ cos স্কোয়ার ডেল্টা, আর বাদিক থেকে আসবে সাইন স্কোয়ার ডেল্টা। আবার এগেন এই টার্মটা আর এই টার্মটা কোথায় গেল, বেশ এইটা, এরাও একসঙ্গে হয়ে যাবে, 4x² বাই a1 স্কোয়ার, এটা একসঙ্গে একটা টার্ম। নেক্সট হচ্ছে 4x² বাই a1 স্কোয়ার y/a2 cos ডেল্টা, এটা আর একটা টার্ম, প্লাস y/a2 প্লাস cos ডেল্টা হোল স্কোয়ার, এটা আর একটা টার্ম। রাইট হ্যান্ড সাইডে 4x⁴ a1⁴ মিললো কিনা দেখছি ওদের সাথে,
হোল স্কোয়ার, হ্যাঁ এবার মিলেছে। ঠিক আছে, এটা পুরোটা করলাম। দেখ, তোকে যদি সিম্পলি বলে যে তুমি ইকুয়েশনটা এস্টাবলিশ করো, তাহলে যে কোনো ফর্মে আনলেই ভালো, আনলেও হবে। কিন্তু তোকে যদি পার্টিকুলারলি এটাই প্রুভ করতে বলে, এটা বা বইতে যেটা, মানে এটার পরে বইতে আর কিছুই নেই, এই হোল স্কোয়ারটা যেমন আছে আছে, বাকিগুলোকে একসঙ্গে নিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখেছে, আর কিছুই না। তো যদি প্রুভ দ্যাট বলে, তখন তো আচ্ছা, তোকে এর এই অবধি আনতে কোশ্চেনটা হবে। কিভাবে পড়বে, মানে প্রুভের? এই তো এইটাই, শো দ্যাট, শো দ্যাট, এই যে ইকুয়েশনটা, এটাই শো দ্যাট দেবে, শো দ্যাট দিস। ঠিক আছে, তখন তোকে এই পর্যন্ত করতে হবে। তো এইটা হচ্ছে মাদার ইকুয়েশন, মানে যদি ফ্রিকোয়েন্সি রেশিও 1:2 হয়, মানে সামারি হচ্ছে এটাই যে ইফ টু পারপেন্ডিকুলার সুপারপোজিং, মানে একে অন্যের উপর এসে পড়ছে, SHM as frequency ratio 2:1, then the equation of resulting figure will be এইটা, y/a2 plus cos lambda whole square plus 4x square by a1 square x square by a1 square minus 1 minus y/a2 cos delta equal to 0। এইটাই তোকে মানে প্রুফ দ্যাট দিতে পারে। কোশ্চেনটা হচ্ছে এটা। আবার এখানে কি লিখবো? আগের পেজে তো লিখলাম, লিখছি না। তাহলে এটা হচ্ছে আমরা পেলাম 2:1 রেশিওতে পারপেন্ডিকুলার সুপারপোজিশন SHM হলে এরকম পাওয়া যাবে। এবার কিছু পার্টিকুলার ডেল্টার জন্য তুই প্লট করতে পারবি, সবার জন্য তো একদমই নয়। ধর ডেল্টা ইকুয়াল টু 0, তখন কি হবে? হ্যাঁ, এইটা হবে y স্কোয়ার বাই a2 স্কোয়ার। ও cos 0 আচ্ছা, তো 1। কোশ্চেন আছে 2:1টা যে হয়েছে, মানে ওখানে লেখা আছে রেশিও, ওটা হলো কি করে? ওটা এই যে এইখানে হয়েছে, এই যে কোথায় গেল বেশ, এই যে 2:1 মানে হচ্ছে এটাতে ওমেগা টি আর এখানে 2 ওমেগা টি, মানে আচ্ছা, বুঝতে পারছি। 2:1 এর জন্য এটা ডিরাইভ করলাম। তোকে যদি 1:3 এর জন্য প্রুভ করতে বলে, তাহলে তোকে ওরকম cos 3 ওমেগা টি লিখতে হবে, তারপরে cos 3 থিটার ফর্মুলা ইউজ করতে হবে, তখনও তার জন্য সেটাও বের করা যাবে 1:3 1:4। এবার ডিপেন্ড করছে তোদের কত বড় ক্যালকুলেশন দেবে পরীক্ষায়। তবে ক্লাসে তোদের এটাই করিয়েছে, কারণ বইতে শুধু এটাই করা আছে। এবার কিন্তু প্রসেস একই, মানে যদি তোকে 1:3 বলতো, তাহলে তোকে 2 এর জায়গায় 3 ওমেগা টি করে তারপর cos 3 থিটার ফর্মুলা ইউজ করে সেখানে cos থিটাকে বসাতে হতো। আচ্ছা, ডেল্টা যদি 0 হয়, cos ডেল্টা 1 y বাই a2 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার বাই a1 স্কোয়ার x স্কোয়ার by a1 square minus 1 minus y by a2 equal to 0। এবার ব্র্যাকেট তুলে দিই, y square by a2 square plus 1 plus 2y by a2 plus 4x by a1 whole to the power 4 minus
বাবা এত বড় জিনিসটা লিখে, আচ্ছা আগে লিখি, তারপর হোল স্কোয়ারের হিসাবেই লিখি। এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার y বাই a1 স্কোয়ার a2। এবার একটু ভাবি, আচ্ছা এই পুরোটাকে আমরা লিখতে পারি 1 প্লাস, আচ্ছা স্টেপ জাম্প করবো না, আচ্ছা 1 প্লাস y স্কোয়ার বাই a2 স্কোয়ার বা y বাই a2 হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার বাই a1 স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম তিনটে টার্ম আছে। তারপরে আছে প্লাস 2 ইন্টু 1 ইন্টু y বাই a2 প্লাস 2 ইন্টু 1 ইন্টু মাইনাস 2x স্কোয়ার বাই a1 স্কোয়ার which is this, এই টার্মটা। তারপরে আছে যে প্লাস 2 ইন্টু y বাই a2 ইন্টু মাইনাস 2x স্কোয়ার বাই a1 স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে লাস্টের টার্মটা, এইটা দিস ইজ দিস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তার মানে এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে সাইনটা হবে 1 প্লাস y বাই a2 মাইনাস 2x স্কোয়ার বাই a1 স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেছে অনেক কীর্তি করে। তাহলে ইকুয়েশন এইটা পাওয়া গেল। তাহলে এখানে একটা y আছে, আচ্ছা এটা তো মানে এটা সলিউশন হচ্ছে, এটা সলিউশন হচ্ছে 1 প্লাস y বাই a2 মাইনাস 2x স্কোয়ার বাই a1 স্কোয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে বক্তব্য। তো এখানে একটা y আছে আর একটা x স্কোয়ার আছে, তার মানে এসেনশিয়ালি দিস ইজ অ্যান ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, এটাকে এবার প্যারাবোলা তো প্লট করা যায়, ওটাই বলছিলাম কিছু কিছু পার্টিকুলার। তাহলে প্যারাবোলা ফর কার জন্য পেলাম, ডেল্টা জিরোর জন্য প্যারাবোলা পেলাম। তার মানে ফ্রিকোয়েন্সি রেশিও যদি, মানে ধর ডেল্টা যদি 0 হয় তখন সেম ফ্রিকোয়েন্সি হলে তুই স্ট্রেট লাইন পাচ্ছিস, কিন্তু 1:2 রেশিওর ফ্রিকোয়েন্সি হলে তুই প্যারাবোলা পাচ্ছিস, আবার অন্য কোনো ফ্রিকোয়েন্সি রেশিও হলে সম্পূর্ণ আলাদা কিছু একটা পাবি। এবারে প্যারাবোলাটা কেমন দেখতে হবে,
এক্স ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু মাইনাস না মাইনাস a2 আর y ইকুয়াল টু 0 হলে 2x স্কোয়ার বাই a1 স্কোয়ার ইকুয়াল টু 1, x ইকুয়াল টু প্লাস মাইনাস a1 বাই √2। তাহলে যদি প্লট করি x0 হলে y হচ্ছে কি না মাইনাস a2 মাইনাস a2 নিচে লিখি, আর y0 হলে x এর ভ্যালু প্লাস মাইনাস a বাই √2 প্লাস আর মাইনাস। তা যেহেতু এটা প্যারাবোলা তাহলে এটা ইমা কি বাজে দেখতে হচ্ছে, তাহলে এটা এরম এরম। এই আচ্ছা, এবারে উপরের দিকে মুন্ডু অবশ্যই এতটা উঠবে না, কেননা এটা তো SHM অ্যামপ্লিটিউড x এর দিকের a1 ছিল, তার মানে এটা ম্যাক্সিমাম অ্যাটমোস্ট আর কি x এর দিকে এটা ম্যাক্সিমাম a1 পর্যন্ত যাবে, তার বেশি যেতে পারবে না। y এর দিকেও এটা ম্যাক্সিমাম a2 অবধি যাবে, তার বেশি যেতে পারবে না। ওকে, তাহলে এই আর কি এই পর্যন্ত, আর এটাও এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে a1, এটা মাইনাস a1, আর এটা হচ্ছে a2। এবার এইটা বরাবর যাতায়াত করবে। একটা জিনিস নোটিসেবল, সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রেও যেমন ছিল যে মানে একটাই লাইন ছিল সেটা বরাবরই যাতায়াত করছিল, মানে সিঙ্গেল কার্ভ, মানে কার্ভ নট মানে 2 ডাইমেনশনাল কোনো ফিগার, মানে 2 ডাইমেনশনাল ফিগার কিন্তু কি বলবো, মানে একটাই সিঙ্গেল লাইন বলতে পারিস, মানে কোনো ছড়ানো ফিগার না, মানে যেই লাইন বরাবর যাচ্ছে সেই লাইন বরাবরই ফিরছে। কামিং অ্যান্ড গোয়িং along same line, এটা আমরা সেম ফ্রিকোয়েন্সিতেও দেখলাম এবং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতেও দেখলাম যে ডেল্টা 0 হলে একই লাইন বরাবর যে লাইন বরাবর যাচ্ছে সেই লাইন বরাবরই আসছে, এই একটা মিল পাওয়া গেছে, ব্যাস, এছাড়া তো আর কোনো মিল নেই। এবার দেখ, যেহেতু তোর এটা জানা আছে, মানে যেগুলো যেগুলো তোর ক্যালকুলেশন করা থাকছে আগে থেকে, সেই ক্ষেত্রে তুই কিন্তু ছবি দেখে বলতে পারবি যে এদের ফ্রিকোয়েন্সির রেশিও কত, তার মানে তুই আননোন ফ্রিকোয়েন্সি বার করতে পারিস। তুই যদি স্ট্রেট লাইন দেখিস তাহলে তুই গ্যারান্টি সহকারে বলবি যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল। তুই যদি এই ধরনের প্যারাবোলা পাস তাহলে তুই বলবি ফ্রিকোয়েন্সি একটা আর একটা ডাবল। তো লিসাজুস ফিগার থেকে আননোন ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করা যায়।